তো এই গল্পটা পাঠিয়েছে চাঁদপুর থেকে একটা ভাই, তবে বর্তমানে তিনি একজন সৌদি প্রবাসী। তো চলুন বেশি কথা না বলে তার গল্পটা শুরু করা যায়। আমার নাম রনি, ছন্দনাম। আমার বাড়ি চাঁদপুরে। আমার জন্ম একটা মধ্যবিত্ত পরিবারে, আর মধ্যবিত্ত পরিবারগুলোতে আত্মসম্মান সবার আগে। আমার বাবা ছিলেন শিক্ষক, তাই ছোটবেলা থেকেই সব ধরনের অসম্মানজনক কাজ থেকে দূরে দূরে থাকতাম, কিন্তু সেই চরিত্রটা বেশি দিন ধরে রাখতে পারিনি। এসএসসি পরীক্ষার পরপরই আমার পড়াশোনায় অনীহা চলে আসে। ছাত্র হিসাবে আমি ভালোই ছিলাম, কিন্তু আরবি মুখস্থ হতো না। আর শুরুতে বাবা, তারপর শিক্ষকদের জবরদস্তির জন্য মাদ্রাসায় পড়তে হয়েছিল। এসএসসি পরীক্ষা অবধি জীবন ভালোই ছিল, কিন্তু তারপর জীবন মোড় নিল উল্টো দিকে। তখন রবি সার্কেল নামের একটা মেসেজ অপশন ছিল, যেখানে মেসেজের মাধ্যমে অপরিচিত মানুষদের সাথে কথা বলা যেত। একদিন ফাতেমা নামে একটা মেয়ের মেসেজ আসলো, আমি রিপ্লাই করলাম, কথা হলো অনেক দিন। এরপর একদিন মেয়ের সাথে দেখা করতে গেলাম, কিন্তু আমার প্ল্যান করা ঠিকানায় গিয়ে দেখি আমার ছোট আপুর বান্ধবী ফাতেমা। আমি শুরুতে বুঝতে না পারলেও পরে বুঝেছিলাম ফাতেমা ছিল আমার সিনিয়র। যাই হোক, সেদিন গল্পটা সেখানেই শেষ। আমি আর কখনো কথা বলিনি ওনার সাথে। সময়ের সাথে সাথে আমি আমার অবস্থান ভুলে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলতে শুরু করি। কারোর সাথে 2 মাস, কারোর সাথে 1 মাস, ইভেন এমনও রিলেশন ছিল যা শুধুমাত্র 3 দিনের ছিল। এভাবে রিলেশন করতে করতে 22টা রিলেশন করে ফেলি আমি, একটা গেলে আরেকটা, এভাবেই অভ্যস্ত ছিলাম। কিন্তু 22 নম্বর প্রেমিকার সাথে ব্রেকআপ হওয়ার অনেকদিন পর আমার আর রিলেশনে যাওয়া হয়নি। তো হঠাৎ একদিন আমার ফ্রেন্ড আমাকে বলল, ঢাকা থেকে নাকি একটা মেয়ে এসেছে, তার নাম ইরা, অনেক সুন্দর, আর অনেক ছেলে তার পিছু নিয়েছে, কিন্তু সফল হচ্ছে না কেউ। পরে আমার ফ্রেন্ড আমার সাথে বাজি ধরলো, মেয়েটাকে পটাতে পারলে গ্রিল চিকেন খাওয়াবে। খাওয়াটা জরুরি না হলেও বাজিটা আমার ব্যক্তিত্বে লাগে। আমি রাজি হয়ে গেলাম। পরের দিন ওর কল পেয়ে আমি বাড়ি থেকে বের হলাম মেয়েটাকে দেখতে। ওদের বাড়ির সামনে পুকুরে মাছ ধরতেছিল। ওকে দেখার পর আমার মনে হলো, এত সুন্দর মেয়ে আমি মিডিয়া ছাড়া বাস্তব জীবনে খুব কম দেখেছি। আমি হা করে তাকিয়েছিলাম ওর দিকে। বিষয়টা কয়েকজন খেয়াল করেন, সাথে ইরাও। আমি তখন অস্বস্তি অনুভব করলাম এবং সেখান থেকে চলে আসলাম। মনে মনে ভাবলাম, এই বাজিটা হয়তো আমার জেতা হবে না। তখন ছিল ডিসেম্বর মাস। প্রতি বছর এই সময়টাতে বিলের মধ্যে ক্রিকেটের মাঠ বানানো হতো, আর ওদের বাড়ির সামনেই ছিল আমাদের ক্রিকেট খেলার মাঠ। পরের দিন আমরা খেলতে গেলাম। খেলা শেষ করে আমি আর আমিন, মানে আমার ফ্রেন্ড, ফ্রেশ হয়ে আবার মাঠের পাশে বসেছিলাম, আর বাকিরা সবাই চলে গেছে। হঠাৎ দেখলাম ইরাও তার ছোট বোন আর সাথে একটা পিচ্চি, ওরা আমাদের দিকেই আসতেছে। ইরার পরনে ছিল নীল একটা ড্রেস। আমার মনে হলো বিলের পথ ধরে একটা পরী হেঁটে আসছে। আমি গতকালের কথা চিন্তা করে চুপ করে সেখান থেকে চলে আসতে লাগলাম। কিছু দূর আসার পর পিছন থেকে আমার ফ্রেন্ড আমিন আমাকে ডেকে বলল, বন্ধু, ওদের নিয়ে একটু পাশের বাড়িতে যেতে হবে, ওরা একা একা যেতে ভয় পাচ্ছে। ইরা আর আমিন আগে থেকেই পরিচিত ছিল, আমি শুধু সেই দিন প্রথম দেখেছিলাম। ও বলল, তুই আর আমি নিয়ে যাই, চল। আর কথাগুলো ওদের সামনে বলাতে আমিও না করতে পারলাম না। হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিছুটা চলার পর ইরা আমার বাবার নাম ধরে বলল, আপনি ওই স্যারের ছেলে না? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি চিনেন আমাকে? সে বলল, আমি ছোটবেলায় গ্রামে 1 বছর পড়াশোনা করেছিলাম। আপনার বাবা অনেক ভালো মানুষ, আমাকে অনেক আদর করতেন। পৃথিবীর সব ছেলেরাই নিজের বাবার ব্যাপারে এমন মন্তব্য শুনলে প্রশান্তি অনুভব করে, আমিও তাই করলাম। আমি জিজ্ঞেস করলাম, বাবার কাছে না হয় পড়তেন, সেই জন্য না হয় বাবাকে চিনেন, কিন্তু আমাকে চিনলেন কিভাবে? এরা বলল, স্যারের ক্লাস করার সময় আপনি আসতেন, তখন দেখেছিলাম, আর আপনার বাবার সাথে আপনার চেহারার 90% মিল আছে। একজন শিক্ষক তাকে আদর করত, সে সেই শিক্ষকের চেহারা মনে রেখেছে, সাথে শিক্ষকের ছেলেকেও। যদিও আমার বাবার সাথে আমার চেহারার মিলের কথাটা অনেকেই বলেছেন। ওই বাড়ি থেকে আসার পথেই ইরার থেকে ফেসবুক আইডি নিয়ে নিলাম। বিষয়টা যতটা জটিল ভেবেছিলাম তার কিছুই হলো না। স্যারের ছেলে হওয়াতে খুব সহজেই পেয়ে গেলাম। সেদিন থেকেই কথা শুরু। প্রথম দিকে একটা ব্যাপার খেয়াল করলাম, মেয়েটা চুপচাপ স্বভাবের এবং খুবই পজিটিভ, আর থেমে থেমে খুব শান্তভাবে কথা বলে। এই ব্যাপারটা আমাকে আকৃষ্ট করত। আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, প্রায় দেখা করতাম। ওকে আমি যখন যেভাবে যেখানে চাইতাম সেখানেই পেতাম। আমার কাছে ব্যাপারটা আর 5টা মেয়ের মতোই স্বাভাবিক লাগতো, তবে মাঝে মাঝে ও কিছু প্রশ্ন করত। যেমন একদিন বলল, আপনি হো হো করে হেসে ওঠেন, এই হাসি শুনলে আমার মন ভালো হয়ে যায়, শরীরে শীতল অনুভব হয়। এই জাতীয় কথা আমাকে আগে কেউ বলতো না, আমি অস্বস্তিতে পড়ে যেতাম। এভাবেই আমাদের সম্পর্ক একাতে লাগলো। মাঝে মধ্যে তার তীব্র ভালোবাসা টের পেতাম, কিন্তু আমি পাত্তা দিতাম না সেই অনুভূতি। আমার ধারণা, একটা পুরুষ কোনোভাবেই নারী নামের এক সামান্য সৃষ্টির প্রতি দুর্বল হতে পারে না। এটা পুরুষত্বের সাথে বেমানান। এর মধ্যে কেটে গেল প্রায় 1.5 বছর। এই 1.5 বছরের মধ্যে আমি কখনোই ওর প্রতি অভিযোগ করার সুযোগ পাইনি। মাঝে মধ্যে রাগারাগি করতাম, মেয়েটা চুপ করে শুনতো। জীবন নামের সমুদ্রে আবার ঢেউ বদল আসলো।
আব্বু আমার বাজে আড্ডা আর বখাটে ছেলেদের সাথে ওঠা বসা দেখে সিদ্ধান্ত নিল বাইরে পাঠিয়ে দিবে আমাকে। তো জুন মাসের 6 তারিখে আমার ফ্লাইট। ইরাবতীর সেদিন কি কান্না! আমি শক্ত মানুষ হয়েও সেদিন নিজেকে সামলাতে কষ্ট হচ্ছিল। এখানে এসে দেখলাম কাজের চাপ প্রচুর। কোম্পানিতে সারাদিন ঝগড়া ঝামেলা লেগে থাকতো আমাকে নিয়ে। আমি সবকিছু বাদ দিয়ে কাজে মন দিলাম, মোবাইলটা পাল্টে ফেললাম। পুরনো কোনো কিছুই আমার কাছে রইল না, শুধু ইনস্টাগ্রাম ছাড়া। কিছুদিন পর একদিন ইরার বান্ধবী মেসেজ দিল, বলল ইরাকে নাকি দেখতে এসেছে, ছেলেপক্ষের নাকি মেয়ে অনেক পছন্দ হয়েছে। এ ব্যাপারে আমার সিদ্ধান্ত জানতে চাইলো। আমি সোজা বলে দিলাম আমার কোনো আগ্রহ নেই, ওকে বলে দাও বিয়ে করে নিতে। আমি আমার নতুন জীবন শুরু করলাম, কোনো পিছুটান রাখলাম না। কিন্তু আমার জীবন তার দেওয়া উপহারের অবমাননা সহ্য করল না। মাস চারেক পর আমি ধীরে ধীরে ইরার সকল কথাগুলো মিস করতে লাগলাম। প্রথম দিকে মিস করাটা সামান্য হলেও সময়ের সাথে সাথে বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব হতো। শুধু ওর কণ্ঠটা একবার শোনার জন্য ব্যাকুলতা কাজ করত। তাড়াহুড়া করে ইনস্টাগ্রামে ওর বান্ধবীকে নক দিতে গিয়ে দেখি সেই অ্যাকাউন্টটা আর ব্যবহার করে না কেউ। আমার মস্তিষ্কে কিরকম পোকা ঢুকে গেল যা আমার মগজ গলিয়ে দিচ্ছিল। বুকের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো কি যেন আসতে পড়তো, বুক কেঁপে উঠতো, সাথে আমিও। বন্ধু আমিনকে কল দিলাম কোনো সাহায্যের আশায়, কিন্তু আমিনও বাইরে চলে গেছে। কোনো রাস্তা নেই আমার ইরাবতীর কণ্ঠ শোনার। এই প্রথমবারের মতো জীবনের কাছে অসহায় হয়ে যাচ্ছে আমি। সারাক্ষণ ইরার ঠান্ডা শীতল কথাগুলো কানে বাজতে শুরু করে। একদিন ইরা আমাকে বলেছিল, আপনি আমাকে মন থেকে চান না? যদি কোনোদিন আমাকে মন থেকে চান আর পুরো দুনিয়া আমার বিপক্ষে থাকে, আমি নির্দ্বিধায় আপনার হাত ধরে চলে যাব। আমার ইচ্ছে করলো বলতে, ইরা আজকে আমি তোমাকে চাই, মনের গভীর থেকে চাই। দুনিয়ার সমস্ত বাধা ভেঙে একবার শুধু আমার কাছে আসো। বিশ্বাস করেন আমি কখনোই দুর্বল মনের মানুষ ছিলাম না, কিন্তু ওর কথা মনে আসতে মনে হতো কামারের গরম করা লোহার টুকরো কেউ আমার বুকের মধ্যে গেঁথে দিচ্ছে। তীব্র যন্ত্রণা হতো আমার, মরণ যন্ত্রণা। আমি বুঝতে পারিনি আমার অজান্তেই ইরাবতী আমার মন, ধ্যান, আমার সবটুকু জায়গা দখল করে নিয়েছে। আফসোস হতে লাগলো আমার, কি করলাম আমি? গোলাপের মতো একটা মেয়েকে আমি অপবিত্র করেছি, অপমান করেছি, কত গালাগালি করতাম। মেয়েটা চুপ করে সব সহ্য করত। জানেন, যখন ও আমার পাশে থাকতো আমি ক্লান্তি ভুলে যেতাম। ওর থেমে থেমে বলা কথাগুলো আমার মনের গহীনে গিয়ে লাগতো, কিন্তু আমি সেই অনুভূতিটা পাত্তা দিতাম না। ভাবতাম বুকে সমস্যা আছে, হয়তো প্রেসার কমে গেছে। আমি অন্ধকারের মধ্যে ছিলাম, অহংকারে নিজের ভালোবাসাটা দেখিনি। হেরে গেলাম সব দিক থেকে, সব অহংকার ভেঙে ইরাকে পেতে চাইলাম। রাত হলেই ওর সাথে কাটানোর সময়গুলো বড় পর্দার মতো সামনে ভেসে উঠত। অনুভব হতো প্রচন্ড ব্যথা যার কোনো বিশ্লেষণ নেই। প্রায় 8 মাস পরে কিছুটা স্বাভাবিক হলাম। জবটা নিয়ে আবার টানাপোড়া। নতুন ব্যথা নিতে পারবো না ভেবে রিজাইন দিয়ে অন্য একটা জব নিলাম। সেখানেও সমস্যা ছিল। তারপর বাড়ি চলে গেলাম। পুরনো বন্ধু বান্ধব পেয়ে সময় ভালোই যাচ্ছিল। একদিন আম্বুর নাম্বার থেকে ইমো ডাউনলোড করি। তারপরের দিন কিভাবে জানি একটা নোটিফিকেশন আসলো, ইরার আম্মুর ইমো অ্যাড হয়েছে। সাথে সাথেই আমি কল দিলাম আন্টিকে, কিন্তু কলটা ইরাই রিসিভ করলো। হ্যালো বলাতে আমি থ হয়ে রইলাম। ভেসে আসলো সেই পুরনো কণ্ঠস্বর, যে কণ্ঠ শোনার জন্য আমার কান তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করছিল। আমি কেমন আছো জিজ্ঞেস করতেই আমাকে চিনে ফেললো। সেদিন অনেকক্ষণ কথা হয়েছিল। ভেবেছিলাম আমার প্রতি ওর অনেক অভিমান থাকবে, কিন্তু তার হলো না। শুধু এতটুকুই বলেছিল আমি কেন ওর সাথে টাইম পাস করেছিলাম। আমি তো জানতাম ও কেমন মেয়ে, তারপরেও কেন? ওর কথার উত্তর আমার কাছে ছিল না। বলতে পারিনি, ইরাবতী আমি তোমাকে পাহাড় সমান ভালোবাসি। আমি ওর সাথে দেখা করতে চাইলাম। এরা শুরুর দিক থেকেই আমাকে নিষেধ করতে পারতো না। আমি ওর বাসার দিকে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা ভুলে গেছি। এরা মোবাইলে আমাকে রাস্তা বলে দিচ্ছে। ওর কল আর কথায় বোঝা যাচ্ছে অপেক্ষার প্রহর শুধু আমাকে না, আমার ইরাবতীকেও যন্ত্রণা দিচ্ছে। অবশেষে বাসা খুঁজে পেলাম। আমার বুকে এরা শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার মনে পড়ল একদিন ইরা কোনো একটা গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিল। আমি গ্রামেই ছিলাম। আমার সাথে কথা বলার একটা সময়ও বলল, আপনাকে অনেক মিস করতেছি, খুব দেখা করতে ইচ্ছে করছে। আমি বললাম, তুমি শুধু একবার বলো আসো, দেখো আমি তোমার সামনে হাজির হয়ে যাব। ও বলল, এখন তো রাত 9টা বাজে, কিভাবে সম্ভব? কিন্তু আমার জীবনে তখন অসম্ভব বলে কিছুই ছিল না। আমি আম্মুকে মিথ্যা কথা বলে তৎক্ষণাৎ ঢাকার দিকে রওনা হলাম। ফ্রেন্ডকে আগে থেকে বলে রাখলাম বাইক রেডি রাখতে। 12টার দিকে ঢাকায় এসে বাইক নিয়ে চলে গেলাম সেই গায়ে হলুদের অনুষ্ঠানে। অনুষ্ঠান ছিল ছাদে। আমি নিচে এসে কল দিলাম, বললাম নিচে দেখো। ও ছাদ থেকে দেখে এক দৌড়ে নিচে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি অবাক হয়ে চারিপাশে দেখতে লাগলাম। মানুষগুলো তাকিয়েছিল। ওর কানে কানে আমি বললাম, মানুষ দেখতেছে আমাদের। ও লজ্জা পেয়ে সরে গেল। মনে হলো মাত্রই সিনেমার শুটিং এর একাংশ দেখলো মানুষ। এরা আমার জন্য পছন্দের রান্না করেছে। আমি খাওয়া দাওয়া শেষ করে অনুভব করলাম ইরার চুলের ঘ্রাণ সে আগের মতোই আছে,
ভোর 5টা অবধি আমার বুকের মধ্যেই ছিল। যখন আমাদের সম্পর্ক ছিল এরা অভিযোগ করত আমি নাকি ওকে আদর করি না, কখনো বাইরে ঘুরতে নিয়ে যাই না, মুগ্ধ হয়ে নাকি ওর কপালে চুমু দিই না। এবার সব করলাম, আমার অস্তিত্বের সবটুকু দিয়ে ভালোবাসলাম। পৃথিবীর সমস্ত মায়া মুখে মাখা মেয়েটা জানে না তার অভাবে কিভাবে ছটফট করি আমি, কতটা কান্না করেছি। একদিন আম্মার কোলে শুয়ে বলেছিলাম, জানো আম্মা, আমার জীবনে একটা মেয়ে এসেছিল যে হুবহু তোমার মতো শান্ত, ভদ্র আর পজিটিভ। আম্মা জানতে চাইলো কে মেয়েটা। আমি আম্মাকে সবকিছু বললাম। আম্মা বলল, বাবা, ভালোবাসলে মানুষকে মহৎ হতে হয়, ছোট মন নিয়ে কখনো ভালোবাসা হয় না। মেয়েটা এখন অন্যের বউ, সেখান থেকে ডিভোর্স করিয়ে আনলে তোর হয়তো ওকে পাওয়া হবে, কিন্তু ভালোবাসাটা থাকবে না। একটা ঘর ভেঙে কাউকে নিয়ে আসা পাপের কাজ। এরপর একদিন না একদিন সবাই এটাকে অনেক কথা শোনাবে, তখন ওর ভালোবাসা বদলে যাবে। তুই একদিন ওকে ছোট করে দেখা শুরু করবি, সব ভালোবাসা কষ্টের রূপ নিবে। আসলে যেদিন ওর বান্ধবী আমাকে মেসেজ দিয়েছিল তার কিছুদিন পরেই ইরার বিয়ে হয়ে যায়। আমার কথা শুনে আমি মহৎ হওয়ার সিদ্ধান্ত নিলাম। শুনেছি ইরার হাজবেন্ড ওকে নাকি পাগলের মতো ভালোবাসে। আমি সেই ভালোবাসার লম্বা আয়ু কামনা করলাম। আমি আমার প্রায়শ্চিত্ত মাথা পেতে নিলাম। আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে ইরা কোলে কান্না করতেছে। সেদিনের মতোই আমি বেসামাল দুনিয়ার সব ভাষা ভুলে গেছি। অপর প্রান্তে ইরা হাউমাউ করে কান্না করতেছে। ওর শেষ ইচ্ছে ছিল আমি যেন মাসে একবার অথবা 2বার শুধু ওর সাথে কথা বলি, এর বেশি ওর কোনো চাওয়া নেই। আমি মনে মনে বললাম, ইরাবতী, তুমি ভুল মানুষকে ভালোবেসেছিলে। তোমাকে ভালোবাসার যোগ্যতা বিধাতা আমার থেকে কেড়ে নিয়েছে। তবুও বিধাতার কাছে চাইব জগতের সমস্ত সুখ যেন তোমার পায়ের নিচে থাকে। 7টা বছর কেটে গেছে, আমি আর কাউকে আপন করতে পারিনি। এখনো জ্যোৎস্না দেখলে, সমুদ্র দেখলে ইরার কথা খুব মনে পড়ে সেই পবিত্র চোখ যা দেখেছিলাম কোনো এক পুকুর পাড়ে। আমি এখন 28 বছর বয়সে এক যুবক, খুব ভালো একটা চাকরি করি, কোনো কিছুর অভাব আমার অনুভব হয় না। আমার এখন সবকিছু আছে, কিন্তু ইরা নেই। বাড়ি থেকে আম্মু আপুরা সবাই বিয়ের জন্য চাপাচাপি করছে। আম্মুকে বলেছি, তোমরা মেয়ে দেখো, পছন্দ হলে আমাকে বলো, আমি দেশে আসবো। কিন্তু আমার বিয়ের তারিখ হতে হবে 17ই ডিসেম্বর। এই 17ই ডিসেম্বরেই আমার ইরাবতীর সাথে প্রথম দেখা হয়েছিল। আল্লাহর কাছে একটা জিনিসই চাইবো, যেন ওর মতো একটা মেয়ে আবার আমার জীবনে আসে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যেতে যেতে আপনাদের 2টা উপদেশ দিয়ে যাই। কখনো একাধিক সম্পর্কে জড়াবেন না, কারণ এ জাতীয় মানুষ জীবনে সুখের ছোঁয়া পায় না। আর পায়ের স্যান্ডেল কেনার সিদ্ধান্ত নিতে হলেও সময় নিয়ে নেবেন, তাড়াহুড়া করে কখনো সিদ্ধান্ত নেবেন না। তো এই ছিল আজকের আমাদের গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমি পার্সোনালি কিছু কথা বলে মন দিয়ে শুনবেন। আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে ভালোবাসার মানুষটাকে শক্ত করে আজীবনের জন্য ধরে রাখবেন। দরকার পড়লে তার চারিপাশে প্রাচীর দিবেন, যাতে সে আপনার থেকে পালিয়ে যেতে না পারে। কারণ ভালোবাসার মানুষটা যদি একবার হারিয়ে যায়, আজীবন চেষ্টা করলেও তাকে আর আপনি ফেরত পাবেন না। এই পৃথিবীতে যারা প্রিয় মানুষটাকে হারিয়েছে একমাত্র তারাই জানে প্রিয় মানুষটাকে ছাড়া বেঁচে থাকা এই পৃথিবীতে কতটা কষ্টের। তাই সবার কাছে একটা অনুরোধ, আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন তাহলে নিজের সবটুকু দিয়ে তাকে ভালোবাসবেন, আর খুব শীঘ্রই তাকে আপন করে নেওয়ার জন্য 3 কবুলে আবদ্ধ হবেন। আমার এই কথাগুলোর মানে এই না যে আমি আপনাদের রিলেশন করার জন্য উৎসাহ দিচ্ছি। আমি কখনোই রিলেশনের পক্ষে ছিলাম না, কারণ যেটা হারাম সেটাকে হারামই বলতে হবে। আল্লাহ তাআলা বিবাহিত জীবনকে হালাল করে দিয়েছেন। তাই কাউকে যদি পছন্দ হয় তাহলে পরিবারকে মানিয়ে তাকে বিয়ে করে নেবেন, আর রিলেশন থেকে সবসময় দূরে থাকবেন। আপনাদের মাঝে এই গল্পগুলো শেয়ার করার একটা উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্যটা হলো আপনারা যেন এই পাপ কাছে কখনো জড়িয়ে না পড়েন। আমি সবসময় ভাঙা মানুষদের বিচ্ছেদের গল্প আপনাদের মাঝে শেয়ার করি, যাতে আপনারা বুঝতে পারেন, শুনতে পারেন যে একটা মানুষ একজনকে ভালোবেসে কতটা কষ্ট পেয়েছে, কত কিছু হারিয়েছে, কতটা ভেঙে পড়েছে। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, জীবনে কখনো প্রেম ভালোবাসায় জড়াবেন না, কারণ যাকে ভালোবাসেন তাকে না পেলে আপনার বেঁচে থাকাকেই কষ্টকর মনে হবে। তো যাই হোক, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আপনারাও চাইলে আপনাদের জীবনের গল্প আমাদের পাঠিয়ে দিতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।